অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 3। ইতিপূর্বে আমি আরও দুটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 3 নম্বর সেট, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে যেটা শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর, সেটা 2000 আগের প্রশ্ন, যেটা 2025 সনের যে প্রশ্ন এসেছিল সেটা। এখানে পূর্ণাঙ্গ প্রশ্নটি যদি আমি একটু বড় করে দেখাই তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে দেখো, ফুল মার্ক 50, টাইম হচ্ছে 100 মিনিট। তাহলে 1 নম্বরে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস, এটা সিন কম্প্রিহেনশন। 2 নম্বরে তোমার কবিতা ছিল, পোয়েম। এবং 3 নম্বরে হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। বাকি 4 নম্বরে 4, 5, 6 হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং 7, 8 হচ্ছে রাইটিং। যাই হোক, আমরা এক এক করে প্রশ্ন সম্পূর্ণটা দেখে নিলাম। এখন আমরা উত্তর দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 নম্বরের যে প্যাসেজটি, সেই প্যাসেজ ধরে ধরে যদি আমরা উত্তর দেই তাহলে একসাথে পূর্ণাঙ্গ প্রশ্নটা একবার একটু দেখে নেই। এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। এরপরে আমরা প্রশ্নটি দেখলাম। এখন সরাসরি প্রথমেই বলবো আমরা একটু বাংলা মানে দিকে, বা তারপরে আমরা সম্পূর্ণটা তোমাদের উত্তর বিশ্লেষণ করব। তাহলে প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সেটা প্রথম লাইন যেটা আর কি, কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। হ্যাঁ, আমরা যদি বাংলা মানে বলি, রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধির উপহার দিতে পেরেছিলেন। দি গ্রেডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। লোভী ব্যারনরা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিল কারণ তিনি ছিলেন নম্র ও ন্যায়পরায়ণ। হ্যাঁ, হি মেরিড দি বিউটিফুল লেডি গুইনেভার, ডটার্স অফ দি কিং অফ কর্নওয়াল। তিনি কর্নওয়ালের রাজা কন্যা সুন্দরী লেডি গুইনভিয়ারকে বিয়ে করেছিলেন। অন দি ওয়েডিং ডে মেরিলিন টুক হিম টু এ রিচলি গার্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। বিয়ের দিন মার্লিন তাকে একটি সোনালি অলঙ্করণে সজ্জিত মণ্ডপে নিয়ে গেলেন, যা গাঢ় লাল এবং গাঢ় নীল রঙে রাঙানো ছিল। এরপরে আমরা যদি ফ্লোর ওয়াজ মার্বেল, মেঝটি ছিল মার্বেল পাথরের। ইন দি মিডল অফ দি রুম ওয়াজ হিউজ রাউন্ড ওক টেবিল রিচি কার্ভ ক্যাপাবেল অফ সিটিং 50 পিপল। ঘরের মাঝখানে একটি বিশাল গোলাকার ওক কাঠের টেবিল যা সুন্দর খোদাই করা ছিল এবং সেখানে 50 জন বসতে পারত। দিস ওয়াজ দি ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার ডিভোটেড কিং নাইটস। এটি ছিল বিখ্যাত রাউন্ড টেবিল যার চারপাশে রাজা আর্থারের বিশ্বস্ত নাইটরা সমবেত হতো। এরপরের প্রশ্ন, দিস কিং নাইটস প্রমাইস দ্যাট দে উড হেল্পস দি হেল্পলেস, বি জেন্টেল টু দি উইক অ্যান্ড পানিশ দি উইক। এই নাইটরা প্রতিজ্ঞা করেছিল যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি সদয় হবে এবং দুষ্টদের শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোস দি নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার। তাদের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযানে অংশ নিত। এই ছিল তোমার টোটাল দি স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রিড থ্রু আউট দি কান্ট্রি। তাদের ভালোত্ব এবং দয়ার গল্প সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এবারে আমরা প্রশ্নের উত্তর দেখব। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। 3টি প্রশ্ন আছে যেটা ফিল ইন দি গ্যাপস। দি রিজন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড ড্যাশ। আমরা যদি উত্তরটা দেখি, উত্তর হবে পিস অ্যান্ড প্রসপারিটি, কারণ রাজা আর্থারের শাসনকালে ইংল্যান্ডকে ড্যাশ উপহার দিয়েছিল। কি উপহার দিয়েছিল? বাংলা মিনিং হচ্ছে শান্তি ও সমৃদ্ধি। এরপরে লেডি গুইনেভার ওয়াজ দি ডটার অফ ড্যাশ। লেডি গুইনেভার ওয়াজ ডটার দি কিং অফ কর্নওয়াল। লেডি গুইনেভার ছিলেন কি কর্নওয়ালের রাজার কন্যা। এরপরের প্রশ্ন, দি রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। সোনালি অলঙ্কার সজ্জিত মণ্ডপটি ড্যাশ রঙে রাঙানো ছিল। এটা হচ্ছে গাঢ় লাল ক্রিমসন এবং গাঢ় নীল ডার্ক ব্লু। এরপরে আমরা বি নম্বরের প্রশ্ন দেখবো। অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াই ওয়ার দি ব্যারন্স আনহ্যাপি? আনহ্যাপি, ব্যারন আনহ্যাপি ছিল কেন? দি ব্যারন্স ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। হ্যাঁ, ব্যারন
কেন অসন্তুষ্ট ছিল ব্যারন? অসন্তুষ্ট ছিল কারণ রাজা আর্থার ছিলেন নম্র ন্যায়পরায়ণ। পরের প্রশ্ন হচ্ছে গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ দি প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। হ্যাঁ, তাহলে তোমার মার্লিন যে মণ্ডপে রাজা আর্থারকে নিয়ে গেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। দি প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড অ্যান্ড পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ইট হ্যাড এ মার্বেল ফ্লোর অ্যান্ড এ হিউজ রাউন্ড ওক টেবিল ইন দি মিডল অফ দি রুম। মণ্ডপটি সোনালি অলঙ্কারে সজ্জিত ছিল এবং গাঢ় লাল এবং গাঢ় নীল রঙে রাঙানো ছিল। এর মেঝে মার্বেল পাথরের ছিল এবং মাঝখানে একটি বড় গোলাকার ওক কাঠের টেবিল ছিল। পরের প্রশ্ন হচ্ছে কি হোয়াই ডিড দি নাইটস প্রোমাইস কিং আর্থার? তাহলে নাইটরা রাজা আর্থারকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? দি কিং নাইটস প্রোমাইস টু হেল্প দি হেল্পলেস, বি জেন্টেল টু দি উইক অ্যান্ড পানিশ দি উইকড। হ্যাঁ, নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি সদয় হবে এবং দুষ্টদের শাস্তি দিবে। এরপরে আমরা চলে যাব পোয়েম বা কবিতা। তাই আগে লাইন বাই লাইন পোয়েমটা দেখে আসি। দি সি ইজ এ হাংরি ডগ, সমুদ্রের জন্য একটি ক্ষুধার্ত কুকুর। হ্যাঁ, জায়ান্ট অ্যান্ড গ্রে, সে বিশাল ও ধূসর রঙের। হি রোজ অন দি বিচ অল ডে, সে সারাদিন সমুদ্রটাতে গড়াগড়ি খায়। উইথ হিজ ক্লাশিং টিথ অ্যান্ড সেগিজোস, তার খটখট শব্দ করা দাঁত ও ঝাঁকড়া চোয়াল নিয়ে। আমরা যদি একটু দেখি ইমেজটা আমি দেখার চেষ্টা করেছি, এই দেওয়ার এই যে সেই ইমেজটা তোমাদের বইতে কিন্তু নেই, আমি কাল্পনিকভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আওয়ার আপন আওয়ার হিজ নিউজ, ঘন্টার পর ঘন্টা সে চিবোতে থাকে। দি রামলিং টাম্বলিং স্টোন, গড়িয়ে চলা ও গর্জন করা তোমার পাথরগুলোকে। তারপরে অ্যান্ড বোনস বোনস বোনস, আর যেন বলে হার হার হার। দি জায়ান্ট সি ডগ মোন্স, বিশাল সমুদ্র কুকুরটি গোঙায়। লিকিং হিজ গ্রেসি পস, তার তৈলাক্ত থাবাগুলো ছাড়তে ছাড়তে। আমরা বাংলা মানে দেখে নিলাম, এখন উত্তর দেবো। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। দিস ইজ কম্পারেড টু এ হাংরি ডগ। এখানে হাংরি ডগের সাথে সমুদ্র কিসের সঙ্গে তুলনা করছে? একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। তারপরের প্রশ্ন হচ্ছে দি সি রোল অন দি বিচ। দি সি রোল অন দি বিচ হচ্ছে অল ডে, সমুদ্রের সাথে কখন ঘোরাঘুরি খায়? সারাদিন। হ্যাঁ, তারপর দি সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, দি সি হ্যাজ এ ডগ হ্যাজ এ গ্রে সি, কুকুর রূপে কল্পিত সমুদ্রের কেমন থাবা আছে? তৈলাক্ত থাবা। হ্যাঁ, তাহলে এই ছিল তোমার 2-এর এ নম্বর। এবং 2-এর বি, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি পোয়েট। দি সি রোলস অন দি বিচ উইথ হিজ, আমরা যদি দেখি উইথ হিজ কী হবে? ক্লাশিং টিথ অ্যান্ড সেগিজস। হ্যাঁ, খটখটে শব্দ করা দাঁত এবং ঝাঁকড়া চোয়াল। দি সি রোল, যেটা আমরা ক্লিয়ার করে বলে দিলাম। এরপরেরটা হচ্ছে দি জায়ান্ট সি ডগ ড্যাশ, দি জায়ান্ট সি ডগ মুজ, বিশাল সমুদ্র কুকুরটি কি গোঙায়। তাহলে আমরা পেয়ে গেলাম 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরে দেখবো। হ্যাঁ, 3 নম্বরে একটা আনসিন প্যাসেজ আছে, প্যাসেজটা একটু ভালো করে দেখি যদি। মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বোর্ন অন 2 October 1869 into a middle class family in পোরবন্দর, গুজরাট। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 সালে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার করমচাঁদ গান্ধী ওয়াজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এ স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন একজন সৎ মানুষ এবং কঠোর শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি। পরে হিজ মাদার পুটিবাই ওয়াজ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং। তার মা পুতলিবাই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, স্নেহশীল ও পরিশ্রমী। মোহনদাস ওয়াজ দেয়ার ইয়ংগেস্ট সন, মোহনদাস ছিলেন তাদের সর্বকনিষ্ঠ পুত্র। হি ওয়াজ ভেরি লাভিং অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, তিনি তার বাবা মা ভাইদের প্রতি খুব স্নেহশীল ও শ্রদ্ধাশীল ছিলেন। অ্যাজ এ চাইল্ড মোহনদাস ওয়াজ নট ভেরি ব্রেভ, হ্যাঁ, শৈশবে মোহনদাস খুব সাহসী ছিলেন না। হি ওয়াজ অ্যাফ্রাইড অফ দি ওয়ার্ক অফ ঘোস্ট অ্যান্ড স্পিরিটস অ্যান্ড অলসো অফ স্নেক অ্যান্ড স্করপিওয়ান্স, তিনি অন্ধকার, ভূত প্রেত, সাপ এবং বিচ্ছুকে ভয় পেতেন। তো এই ছিল টোটাল গল্প। এবার যদি আমরা একটু এর উত্তরগুলি দেখি। মোহনদাস ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া, এটা ট্রু না ফলস? এটা হচ্ছে ট্রু, কারণ মোহনদাস মিনিং, হ্যাঁ, যদি বলি সত্য, কারণ মোহনদাস গান্ধী পোরবন্দর গুজরাট, যেটা বলাই আছে এখানে, গুজরাট তো ইন্ডিয়ার মধ্যেই। তারপর হিজ ফাদার ওয়াজ রিচ, তার পিতা ছিল ধনী, এটা ফলস, কারণ হ্যাঁ
The passage says that Gandhi was born into a middle class family, not a rich family. এ কারণে এরপরের প্রশ্ন, এরপরে হচ্ছে কি, মোহন ওয়াজ ভেরি ইয়ংয়ের সন, ট্রু। মোহন ছিল তাদের সর্বকনিষ্ঠ পুত্র, এটা ঠিক। এরপরের প্রশ্ন, হি হার্ডলি রেসপেক্টেড হিজ ব্রাদার, হ্যাঁ এটা ফলস, কারণ তিনি তার ভাইদের খুব কমই সম্মান করতেন। হ্যাঁ এরপরের হচ্ছে তোমার কি আছে দেখো, মোহনস মাদারও আছে, মোহনস মাদারও আছে কি, ভেরি রিলিজিয়াস, লাভিং আর হার্ডওয়ার্কিং ওম্যান। হ্যাঁ মোহনের মা ছিলেন একজন কি, অত্যন্ত ধর্মপ্রাণ, স্নেহশীল এবং পরিশ্রমী মহিলা। মোহনস মাদার ওয়াজ এ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং ওম্যান। এরপরে চাইল্ড মোহনস ফেয়ার দি ডার্ক ঘোষ অ্যান্ড স্পিড স্নেক্স অ্যান্ড স্ক্রিপিয়াস। তারপরে অন্ধকার ভূত প্রেত ও সাপ বিচ্ছুকে সে ভয় পেত। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামারে কী আছে, আন্ডার দি ইনফিনিট ইন দি ফলোয়িং সেন্টেন্স, এখানে রাজা ইজ নট অ্যাপ্রাইড টু স্পিক দি ট্রুথ, অ্যান্সার হচ্ছে টু স্পিক। হ্যাঁ এরপরের প্রশ্ন কি, দি টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হার ইট, এখানে টু হেয়ার, কারণ আমাদের যেটা নির্ণায়ক শিক্ষক এটা শুনে খুবই দুঃখিত ছিলেন। এরপরে আমরা যদি দেখি, কারণ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড তিনটা, না এটা আমাকে কি করতে বলছে, ইনফিনিটি বের করতে বলছে। টু ফাইন্ড, হ্যাঁ ফল্ট ইজ ইজি, এখানে টু ফাইন্ড হবে ইনফিনিটি। গেল 3 নম্বর, এবার আমরা 4 নম্বর দেখব। 4 নম্বর গেলে এবার 5 নম্বর দেখব। 5 নম্বরে কী আছে, আইডেন্টিফাই ওদার ফলোয়িং সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আই হ্যাভ সিন দি মুভি, এটা সিম্পল সেন্টেন্স। তারপরে তোমার পরের যে দি ম্যান হু ডিড ইট ইজ এমপ্লয়ি অফ দিস অফিস, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং পরে যদি আমি দেখি পরের যে সেন্টেন্সটি, সেটা হচ্ছে হি ওয়াজ টু উইক টু মুভি, এটা সিম্পল সেন্টেন্স। তারপরে 4 নম্বর যদি দেখি, 4 নম্বরে কী আছে, দো উই নিউ ইট উই ডিড নট টেল মি, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের 5 নম্বরও হয়ে গেল। এবার 6 নম্বরের প্রশ্ন, আন্ডারলাইন দি ক্লোজ ইন দি ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ডস অফ ক্লোজ। হ্যাঁ তাহলে আমরা যদি দেখি এখানে কি আছে, হি কুড নট ওয়াক ফরওয়ার্ড অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, এটা ক্লোজ হচ্ছে অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, এবং এটা অ্যাডভার্বাল ক্লোজ, ক্লোজ অফ রিজন। এরপরের যদি দেখি পরে কি আছে, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে 3 নম্বরের ক্লজ কি আছে, 3 নম্বরে, দি আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন ইন অ্যাওয়ার্ড, হ্যাঁ এখানে দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এক এক করে আমরা 3টি ক্লজই দেখে নিলাম। এরপরের যে প্রশ্নটি 7 নম্বর হচ্ছে একটা ডায়লগ লিখতে হবে। সেটা তুমি যদি প্রশ্নটি ভালো করে দেখো, এখানে ডায়লগটা কি বলেছে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং দি বেনিফিটস অফ এক্সারসাইজ ইন ডেইলি লাইফ। তাহলে আমি ডায়লগটা যদি বলি, রিয়া হ্যালো সুমন, ইউ লুক ভেরি ফিট দিস ডেজ, সুমন থ্যাংক ইউ, আই এক্সারসাইজ রেগুলারলি এভরি মর্নিং। হ্যাঁ রিয়া রিয়ালি হোয়াট আর দি বেনিফিটস অফ দি রেগুলার এক্সারসাইজ, সুমন বলছে এক্সারসাইজ কিপস আওয়ার বডি হেলদি অ্যান্ড স্ট্রং, ইট ইজ অলসো ইমপ্রুভ আওয়ার ফিটনেস। তারপর রিয়া বলছে ডাজ ইট হেল্প আওয়ার মাইন্ড টু, হ্যাঁ সুমন বলছে ইয়েস ইট ডাজ, এক্সারসাইজ রিডিউস স্ট্রেস অ্যান্ড হেল্পস দে স্টে হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ। রিয়া দ্যাটস ওয়ান্ডারফুল, ডাজ ইট প্রিভেন্ট ডিজিজ, সুমন অফকোর্স রেগুলার এক্সারসাইজ হেল্প প্রিভেন্ট obesity, diabetes and heart disease. হ্যাঁ এরপর রিয়া, হাউ মেনি শুড বি এক্সারসাইজ এভরি ডে, অ্যাট লিস্ট 30 minutes এ ডে ইজ গুড ফর আওয়ার হেলথ। রিয়া থ্যাংক ইউ ফর দি ইনফরমেশন, আই উইল স্টার্ট এক্সারসাইজ রেগুলারলি ফ্রম টুমরো। সুমন বলছে দ্যাটস গুড ডিসিশন। এই ছিল তোমার ডায়লগ। এরপরে আমরা সর্বশেষ 8 নম্বরের প্রশ্ন দেখব। 8 নম্বরের প্রশ্ন যদি একটু দেখে আসি, প্রশ্ন থেকে দেখতে পাবো তোমার কি আছে এখানে, রাইট এ স্টোরি বেসড অন দি ফলোয়িং হিন্টস অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। এখানে দেখতে পাচ্ছ যে এখানে টর্টয়েস এবং র্যাবিট এই দুটো দেওয়া আছে। তাহলে আমরা গল্পটা খুব তাড়াতাড়ি দেখি। ওয়ান্স আপন এ টাইম টর্টয়েস অ্যান্ড হার লিভড ইন এ ফরেস্ট। হ্যাঁ একদা কী করছে, তোমরা এটা ক্লিয়ারে বুঝতে পারো, ওই গল্প একবারে ক্লাস 1 থেকে পড়তেছো। দি হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিস স্পিড, হি অফেন লাভড অ্যাট দি টর্টয়েস বিকজ অফ হিস স্লো পেস। হ্যাঁ ওয়ান ডে দি টর্টয়েস বিকাম টায়ার্ড টু দি হেয়ার জোকস অ্যান্ড চ্যালেঞ্জ হিম টু রেস। দি হেয়ার অ্যাকসেপ্ট দি চ্যালেঞ্জ অ্যান্ড দি রেস বিগান। দি হেয়ার রান অ্যাওয়ে ভেরি ফাস্ট অ্যান্ড soon went for ahead of the tortoise. Since the tortoise
far behind the hare, decided to make race under a tree. He soon fell asleep. Meanwhile, the tortoise continued moving slowly but steady. He did not stop anywhere. After some time, he reached the finishing point. When he here woke up, he ran as fast as he could, but it was too late. He saw that the tortoise had already reached the finishing point and won the race. The hare felt ashamed of his pride. He learned an important lesson. মোরাল হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন দি রেস। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আলোচনা। তোমরা এই স্টোরির পাশাপাশি তোমরা কিন্তু বাংলা দিয়ে দিয়েছি, তোমরা বাংলা দেখে সুন্দর করে পড়ে নেবে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।